আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতুহু। সম্মানিত দর্শক, বাংলাদেশের রাজনীতি এখন একটা জটিল সময় পার করছে। অতীতে বহুবার বাংলাদেশের রাজনীতিতে জটিল সময় এসেছে, কিন্তু চলমান যে সময়টি, এই চলমান সময়টি আমি যতটুকু ইতিহাসের ছাত্র, ঠিক সেই ইতিহাসের আলোকে যেটা বিবেচনা করেছি বা বিশ্লেষণ করেছি, তাতে মনে হচ্ছে যে গত কয়েক শত বছরের মধ্যে এতটা বিপজ্জনক অবস্থা কক্ষনো তৈরি হয়নি। আমাদের দেশে প্রাকৃতিক দুর্যোগ, বিদেশিদের আক্রমণ, দিল্লির আক্রমণ, আফগান সৈন্যদের আক্রমণ, তুরস্কর সৈন্যদের আক্রমণ, তারপরে মগ, ঠগ, তারপরে পর্তুগিজদের আক্রমণ, এটা অহরহ ছিল। ডাকাতি, লুটেরা, শস্যহানি, মানুষের অভাব অভিযোগ, দুর্ভিক্ষ বহুবার হয়েছে। কিন্তু 18 কোটি মানুষের যে বসবাস এই বাংলা, এবং এখন যে ভূখণ্ডটি আছে ঐক্যবদ্ধভাবে, এই ভূখণ্ড একসাথে অতীতে অর্থাৎ 1971 থেকে এ পর্যন্ত আমরা এই তৎকালীন পূর্ববঙ্গ বা পূর্ব পাকিস্তান, তারপর আজকের বাংলাদেশ, এই ভূখণ্ডটি আসলে কখনোই এইভাবে একত্রিত হয়েছিল না। এখানে 12 ভূঁইয়াদের আমলে যাকে বলা হয় অসংখ্য ভাগে বিভক্ত ছিল। এই বাংলাদেশের এই পুরো ভূখণ্ডটি 12 জন ভূঁইয়ারা বা জমিদাররা আলাদাভাবে কয়েক শত বছর শাসন করেছেন। মুঘল আমলে আমাদের এই যাকে বলা হয় শায়েস্তা খানের আগ পর্যন্ত পুরো চট্টগ্রাম যে অঞ্চল, মানে কুমিল্লা থেকে কুমিল্লা, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, এই পুরো এলাকাটি ছিল আরাকান রাজ্যের অধীনে। এখন যারা রোহিঙ্গা রাজা, এদের অধীনে। তো কাজেই শায়েস্তা খান এই যখন চট্টগ্রামটা দখল করে নিলেন, ঠিক তখন থেকে এই অঞ্চলটা আমাদের, কিন্তু এর আগ পর্যন্ত মানে ছিল না। আবার ধরুন বাংলা, বিহার, উড়িষ্যা যখন আমাদের ছিল, তো বাংলা, বিহার, উড়িষ্যা আমাদের ছিল বটে, কিন্তু সিরাজউদ্দৌলা, আলিবর্দী খান, মুর্শিদ কুলি খান, মানে এই তিনজনই তো মূলত প্রধান ব্যক্তি। এই সময়টিতে জমিদারি প্রথা বলেন, সুবেদারি প্রথার কারণে বিশাল অঞ্চল কার্যত স্বাধীন হিসেবে বাংলাদেশ শাসিত হয়েছে। যেমন আমাদের সেই দক্ষিণাঞ্চলে, ওখানে দুটো রাজত্ব ছিল, চন্দ্রদ্বীপ আর বাকেরগঞ্জ, আগা বাকেরের এলাকা। আবার খুলনা অঞ্চলে খানজাহান আলী, এরকম বিভিন্ন ভাগে বিভক্ত ছিল। সুলতানি আমলে আবার উত্তরবঙ্গ, নদিয়া একটা ভিন্ন অংশে ছিল। তো কাজেই এই যে এখন যে বাংলাটা আছে এবং এত বিশাল জনগোষ্ঠী, এরকম বাংলা কখনো ছিল না। এক। 2 নম্বর হলো যে এই সময়টিতে যত বৃহৎ শক্তি বাংলাদেশের ব্যাপারে আগ্রহ দেখাচ্ছে, আক্রমণ করছে, ভয় দেখাচ্ছে, বন্ধু হওয়ার চেষ্টা করছে, 1000 বছরের ইতিহাসে না কোনো জমানাতেই এই ভূখণ্ডের প্রতি এত প্রভাবশালী লোকদের নজর পড়েনি। যেমন আমেরিকা এখন ঘাঁটি করতে চায়, পাকিস্তান এখানে আবার আধিপত্য প্রতিষ্ঠা করতে চায়, চীন তাদের রাজত্ব প্রতিষ্ঠা করতে চায়, ভারত দখল করতে চায়। কথাটা তো মিথ্যা না। এমনকি আফগানিস্তান, তালেবান, তারাও বাংলাদেশ দখল করতে চায়। যারা শান্তি বাহিনী আছে, সেই ভারতের প্রশিক্ষণপ্রাপ্ত পাহাড়ের শান্তি বাহিনী, তারা শুধু চট্টগ্রাম নয়, তারা আবার সেই ফেনী অঞ্চলকে আলাদা করতে চায়। আরাকান আর্মি, তারা চট্টগ্রাম আলাদা করতে চায়। তারপরে চট্টগ্রামের অন্তত 100টি সশস্ত্র গ্রুপ আছে, তারা আলাদা আলাদা রাষ্ট্র করতে চায়। ভারত পুরো বাংলাদেশ দখল করতে চায়, অথবা তারা উত্তরবঙ্গকে, চিকেন নেককে আলাদা করে নিতে চায়। এগুলো তো মিথ্যা কথা না। আচ্ছা, তো দেখুন ভারতের মতো একটা পরাশক্তি, চীনের মতো একটা পরাশক্তি, কিংবা আমেরিকার মতো পরাশক্তি, এমনকি রাশিয়া, রাশিয়া তাদের যে এখানে পরমাণু কেন্দ্র চালু করেছে, ফলে যদি তাদের পরমাণু কেন্দ্রের আশেপাশে কেউ যায়, সেটা ইভেন আমেরিকাও যায়, সরাসরি রাশিয়া এখানে বিমান হামলা চালাবে। তো আমেরিকা, রাশিয়া থেকে শুরু করে বিশ্বের সমস্ত পরাশক্তির এই যে একটা খেলার মাঠ, এটা আমি আমার যে ক্ষুদ্র ইতিহাস জ্ঞান 1000 বছরের মধ্যে আমি দেখিনি।
যেমন ধরুন, একটা সময় সুপার পাওয়ার ছিল দিল্লিতে সম্রাট আকবর, ভালো কথা। তো তার চেয়ে সুপার পাওয়ার ছিল সাফাভিদ বংশ পারস্যে, আজকের আমেরিকার মতো। দ্বিতীয় বা কন্টেম্পোরারি সুপার পাওয়ার ছিল অটোম্যান ডাইনেস্টি, যেটি সুলতান প্রথম সেলিম, মেহমেদ, তারপর সুলতান সুলেমানের জমানাটাকে রীতিমতো কাব্যে রূপান্তরিত করেছে। তারা কি বাংলাদেশের নাম জানতো? কখন আক্রমণ করেছে? নেভার। সারা দুনিয়া তছনছ করেছে চেঙ্গিস খান, হালাকু খান। তারা ভুলেও বাংলাদেশের নামও জানত না। তারা সর্বোচ্চ সেই ভারতের কিছু সীমান্ত, সেই সীমান্তে তারা আক্রমণ করেছিল আলাউদ্দিন খিলজির এবং সুলতান ইলতুৎমিশের জমানাতে। তো মঙ্গলরা বা চাইনিজরা কখনো বাংলাদেশ নিয়ে গত 1000 বছরে আসেনি। তারপর আব্বাসীয় খলিফারা, উমাইয়া খলিফারা, মানে মোহাম্মদ বিন কাসিমকে পাঠানো হয়েছিল সিন্ধু অধিকার করার জন্য, কিন্তু তিনি কি বাংলাদেশের নাম জানতেন? কেউ আসছে ওই এলাকা থেকে? মানে পৃথিবীর যে সুপার পাওয়ারগুলো, সেটা আলেকজান্ডার বললেন, রোমান সাম্রাজ্যরা, মানে সম্রাটরা 800-900 বছর দুনিয়ার সব জায়গাতে তছনছ করেছে, মাশাআল্লাহ বাংলাদেশে তারা আসেনি। তো আপনি হাজার হাজার বছর ইতিহাসে পৃথিবীর কোনো সুপার পাওয়ার সিঙ্গেল অথবা সম্মিলিতভাবে তারা কখনো বাংলার দিকে নজর দেয়নি, বাংলার নামও তারা জানতো না। আচ্ছা, তো সেই বাংলার উপরে এই মুহূর্তে এখন বিশ্বের সব সুপার পাওয়ার একসাথে হামলে পড়েছে। এবং আমার বিশ্বাস যে বাংলার দিকে এখন যেভাবে সকল সুপার পাওয়ার, যাকে বলা হয়, এটাকে দখল করার জন্য বা এটার উপর আধিপত্য বিস্তার করার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছে, সমসাময়িক ইতিহাসে অন্য কোনো ভূখণ্ড নিয়ে আমার কাছে এরকম কাড়াকাড়ির মতো ঘটনা আমি দেখিনি, কোথাও দেখিনি। আপনারা যদি বুঝতে না পারেন বা অনুধাবন করতে না পারেন আমার কথা, আমি খুব দুঃখিত, বাট এটাই সত্য ঘটনা। আপনারা দেখান যে এই মুহূর্তে মানে রাশিয়া, আমেরিকা, চীন, ভারত থেকে শুরু করে বিশ্বের অন্তত 10টা পরাশক্তি সম্মিলিতভাবে কোন ভূখণ্ডের উপর আধিপত্য বিস্তারের জন্য চেষ্টা চালাচ্ছে, দেখতে থাকতে পারবেন না। আমরা কাজেই কি বিপদের মধ্যে আছি। এখন এই বিপদের মধ্যে থেকে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে, অতীতে আমাদের যে বিদেশি আক্রমণ বা স্থানীয় সমস্যা, তো স্থানীয় সমস্যা অর্থনীতিটাকে ধ্বংস করে দিয়েছে জগৎ শেঠরা। চুরিচামারি, সুদের ব্যবসা, ব্যাংক লুট, ব্যাংকিং ব্যবস্থা, মাল্টি লেভেল বিজনেস, এগুলো সব আগেও ছিল, সেই জগৎ শেঠের জমানাতে ছিল। আর সেই জগৎ শেঠরা এই জমানাতে এসে বা আগের আওয়ামী লীগ জমানাতে এসে বেড়ে গেছে। এক জগৎ শেঠের জায়গায় 10 জগৎ শেঠ এসছে। যখন জগৎ শেঠ ছিল তখন মীর জাফর ছিল, গোলগাল চেহারা। মীর জাফরের ছবিটা দেখলে কিন্তু অনেক সুন্দর, হাসলে মনে হয় যেন মুক্ত ঝরে। এবং মীর জাফরের যে স্মার্টনেস, আমার কাছে সম্রাট শাহজাহানের চাইতো মীর জাফরের, যে আপনি ইন্টারনেটে গিয়ে দেখবেন মীর জাফরের চেহারা দেখলে আপনি পাগল হয়ে যাবেন। তো যখনই মানুষ প্রতারণা করে, প্রতারকের কতগুলো লক্ষণ থাকে, তো সেই লক্ষণ মীর জাফরের মধ্যে ছিল, মুশতাকের মধ্যে ছিল। অসাধারণ ম্যাগনেটিক পাওয়ার থাকে মানুষকে কনভিন্স করার জন্য। মানুষের সামনে বক্তৃতা দিয়ে কথা বলে সে মানে পুরো দেশকে বিক্রি করার জন্য যে কনভিন্সিং পাওয়ার, সেটা মুশতাকের যেটা ছিল, বা আলীবর্দী খানের যে সেনাপতি বা সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি মীর জাফর আলী খানের যেটা ছিল, সেটা সমসাময়িক কারো ছিল না। হি ওয়াজ এ পলিটিশিয়ান অ্যাজ ওয়েল অ্যাজ মিলিটারি জিনিয়াস, কিন্তু করেছে বেঈমানি। তো এই যে মীর জাফর, এখন একটু তাকাই দেখেন তো আমাদের দেশে, আপনি যদি ভালো করে তাকিয়ে দেখেন, মীর জাফর কি কমছে না বাড়ছে? একজন না 100 জন? আগের যে মীর জাফর, তাদের যে নির্মমতা ছিল তার থেকে বেশি নির্মম। তারা অ্যাটলিস্ট সিংহাসনে বসে মানে রাজকোষ খালি করে ক্লাইভকে দিয়ে দিয়েছে, কিন্তু জনগণের ইজ্জত সম্মান কিন্তু রক্ষা করার জন্য তারা তলোয়ার তুলে নিয়েছিল। আমরা তো এখন সব দিয়ে দিচ্ছি, এভরিথিং। বুঝার চেষ্টা করেন।
তো মির্জাফর গেল, জগৎ শেঠের কথা গেল, যে এগুলো জগৎ শেঠরা মরে না, বারবার শুধু পুনর্জন্ম হয়, এদের ফিনিক্স পাখির মতো এরা ফিরে আসে, অথবা রাক্ষস খক্ষসের মতো। ওই আমরা ছোটকালে গল্প পড়ছি, একটাকে মারলে দুটো হয়ে যায়, ডবল হয়ে যায়, দুটোকে মারলে চারটা হয়ে যায়। এখন জগৎ শেঠ এবং মির্জাফররা এই বাংলার জমিনে এদের ব্রিডিংটা, এদের প্রজন্ম এবং এদের জন্ম এত দ্রুত গতিতে বাড়ে, অন্য কোনো নিকৃষ্ট প্রাণীর এরকম প্রজনন ক্ষমতা কোথাও নেই। আমাদের দেশে এই মন্দ লোকদের, আপনি চাঁদাবাজ বলেন, গুন্ডা বলেন, বদমাশ বলেন, ফেন্সিডিলখোর বলেন, ডালখোর বলেন, মানে এই মন্দ মানুষদের প্রজননটা, বৃদ্ধিটা, এদের সার্ভাইভাল পাওয়ারটা, এটা আপনি কোনো প্রাণীর সঙ্গে তুলনা করতে পারবেন না। মানে একসাথে অনেকগুলো বাচ্চা তৈরি করে কুকুর, এবং সেগুলো সার্ভাইভ করে যেভাবে, আপনি বাংলাদেশের মন্দ লোকদের যদি আপনি সার্ভাইভাল পাওয়ার দেখেন, তাহলে কুকুরের সার্ভাইভাল পাওয়ারের চাইতেও অনেক অনেক বেশি। তার প্রমাণ আপনি দেখেন, শেখ হাসিনার জমানাতে যে মন্দ লোক ছিল, সেই মন্দ লোকটা চলে গেল, চলে যাওয়ার পরে রাতারাতি সেই জায়গাগুলো যে দখল করে ফেললো, আপনার কি মনে হয় মন্দ লোকের সংখ্যা কমেছে না বেড়েছে? তাহলে এত অল্প সময়ের মধ্যে এই প্রজনন হলো কি করে, বাড়লো কি করে? অস্বাভাবিক না? এই বাংলাতেই সম্ভব, এটা অন্য কোথাও সম্ভব না, আফ্রিকার জঙ্গলেও সম্ভব না। তৃতীয়ত, এখানে বারবার এই রবার্ট ক্লাইভরা আসে। আপনি জানেন রবার্ট ক্লাইভ একটা নটোরিয়াস প্রকৃতির ডাকাত ছিল, বাড়ি থেকে খেদানো, মানে সব দিক থেকে একটা বাজে লোক, এবং তাকে পরবর্তী জীবনে আত্মহত্যা করে বাঁচতে হয়েছে, মানে জীবন বাঁচাতে হয়েছে। এইভাবে ইংল্যান্ডের সে একটা ঘৃণিত জীবনের মধ্যে পড়েছিল। তো সেই রবার্ট ক্লাইভ, সে মাদ্রাজে কিচ্ছু করতে পারেনি। কলকাতাতে যখন এলো ফোর্ট উইলিয়াম দুর্গে, তখন তার কপাল খুলে গেল। এই বাংলার মির্জাফর, জগৎ শেঠ, এদের সাথে মিলে সেই যে ক্লাইভের যে একটা রসায়ন তৈরি হয়ে গেল, এবং জায়গাটার নাম পলাশী, এবং পলাশীতে আমের বাগান ছিল। যে আমের বাগানে, পলাশীর আমের বাগানে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হলো। আবার দেখা গেল যে 1971 সনে সেই কুষ্টিয়ার মেহেরপুরের আমের বাগান, আম্রকানন, ওখানে আবার সেই বাংলাদেশের স্বাধীনতার সূর্য সেখানে উদিত হল। তো ঘুরে ফিরে আমের বাগান থেকে আমরা বেরোতে পারছি না। তো আমের বাগান যেভাবে আমাদের জীবনে অপরিহার্য সূর্য ডোবার ক্ষেত্রে, আবার সূর্যোদয়ের ক্ষেত্রে, একইভাবে রবার্ট ক্লাইভ চরিত্রের মতো ডোনাল্ড লু বা পিটার ডি হাসের মতো লোক দুনিয়ার কোথাও এরা কিচ্ছু করতে পারেনি, কিন্তু বাংলাদেশে এসে এরা ঠিকই সর্বনাশ করে ছাড়ে। এদেশের মুনাফিকদের সাথে, এদেশের বেঈমানদের সাথে, এদেশের মির্জাফরদের সাথে, এদেশের জগৎ শেঠদের সাথে এরকম ডোনাল্ড লুদের যে সমন্বয় হয়, এটা পাকিস্তানে সম্ভব না, এটা আফগানিস্তানে সম্ভব না, এটা ভারতে সম্ভব নয়, শ্রীলঙ্কাতেও সম্ভব নয়। ওরা জাস্ট ঢুকেছে, এটা অপকর্ম করেছে, কিন্তু দ্বিতীয়বার সেখানে ঢুকতে পারেনি। কিন্তু বাংলাদেশে যখন এরা ঢুকে যায়, যেমন রবার্ট ক্লাইভ ঢুকেছে, সে বহুদিন এখানে থেকেছে, এমনকি তার চাকরি চলে যাওয়ার পরও তিনি এখান থেকে কমিশন পেয়েছেন। তো একইভাবে আপনি যদি পিটার ডি হাসের কথা চিন্তা করেন, সে যে অপকর্ম করেছে, সেই অপকর্ম করার ফলে সে চাকরি ছেড়ে দিয়েছে, আবার সে বাংলাদেশে ঘুরে ফিরে আসছে, এবং এখনো সে অনেক কিছু নিয়ন্ত্রণ করছে। এখন তার নাম কেন আসবে বলেন তো? তাহলে বোঝার চেষ্টা করুন যে এই মার্কেটটা রবার্ট ক্লাইভদের জন্য, তারপরে জগৎ শেঠ, উমিচাঁদ, রায় দুর্লভ, ইয়ার লতিফ, মির্জাফরদের জন্য একত্রে যে রসায়ন, সেই রসায়নটা এই বর্তমান জামানাতে এসে অমুক গ্যাং, তমুক গ্যাং, অমুক পার্টি সব মিলে ঠিক মনে হচ্ছে না যে আগের মতোই চলছে, অনেক বেশি, বরং উইথ টেকনোলজি, উইথ যাকে বলা হয় স্যাটেলাইট পাওয়ার, উইথ ইন্টারনেট পাওয়ার, উইথ রোবোটিক পাওয়ার, উইথ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাওয়ার নিয়ে এই যে বাংলাদেশের নতুন শকুনেরা যে তাণ্ডব শুরু করে, 18 কোটি মানুষের 36 কোটি চোখ, 36 কোটি কিডনি, 18 কোটি হার্ট, মানে হৃদয়,
18 কোটি মস্তিষ্ক, 18 কোটি গর্দান, ঘাড় এবং 18 কোটি পেট, 36 কোটি পা, এগুলো নিয়ে ছিনিমিনি খেলছে। কবে এগুলো শেষ হবে একমাত্র আল্লাহ জানে। সবাইকে স্বাগত। প্রিয় বন্ধুরা, প্রীতি, সালাম এবং শুভেচ্ছা নেবেন। ক্যান্টনমেন্টে আমরা বলার চেষ্টা করছি যে গত 2-3 দিন ধরেই কিন্তু একটা অস্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। বিশেষ করে এই যে 15 জন আর্মি অফিসার সহ 15 জন সার্ভিং অফিসার সহ মোট 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে যে আইসিটি থেকে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারপর থেকেই এক ধরনের বলা যায় যে ক্যান্টনমেন্টে এক ধরনের টেনশন বিরাজ করছে। তো সেই অবস্থায় যারা লাল বদর, যাদের আমরা দেখেছি 2024 সালের জুলাই এবং আগস্টে সন্ত্রাসী অভ্যুত্থানে, জঙ্গি অভ্যুত্থানে জড়িত ছিল, তাদের মধ্যে এই ঘটনায় দেখলাম এক ধরনের প্যালপিটিশন শুরু হয়ে গেছে। গতকাল দেখলাম যে একজন লাল বদরের এই ফেসবুকে লাল বদর স্ট্যাটাস দিয়েছে যে ছাত্রদের, ঢাকা শহরের যত সারা দেশের ছাত্রদের ডাক দিয়েছে, মাদ্রাসার থেকে সব ছাত্রদের ডাক দিয়েছে। কেন? যে ক্যান্টনমেন্টে না জানি কি ঘটতেছে। তারপরে আবার একটা স্ট্যাটাস দেখলাম যে না, এই ডিপ্লোম্যাটিক জোনে, ঢাকার ডিপ্লোম্যাটিক এরিয়ায় নাকি 4-8টা এপিসি, এই আর্ম পার্সোনাল ক্যারিয়ার, এই ট্যাঙ্কের মতো, যেটা গোপালগঞ্জে যেটাই করে হাসনাত সার্জিসরা পালাইছিল, সেই এপিসি 8টা এবং এর সাথে কিছু আর আর্ম ফোর্সের ট্রাক ছিল। আর এইসব দেখে তারা ভয় পেয়েছিল। আসলে এটা নাকি একটা রুটিন মুভমেন্ট, এবং যেহেতু এই এপিসির মুভমেন্ট গুলো সিভিল অ্যাডমিনিস্ট্রেশনকে ইনফর্ম করা হয়নি, এই জন্য এই লাল বদর ইউটিউবাররা ভয় পেয়ে কান্নাকাটি শুরু করছিল এবং প্যান ভিজায় তারা ঢাকা শহরে ছাত্রদের, ছাত্রীদের, মাদ্রাসা সবাইকে ডাক দিছিল। এইখানে 2টা পয়েন্ট আমি একটু আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো। এক নম্বর হলো, একজন ছাত্র, সাধারণ ছাত্র কিংবা মাদ্রাসার ছাত্র পথে নামে নাই। খুব ক্লিয়ারলি ডাকলেই যে আর কেউ নামবে না সেটা প্রমাণ হলো। দ্বিতীয়ত হলো, এই ধরনের এপিসি বা ভেহিকল মুভমেন্টে আর্মির একটা রুটিন মুভমেন্ট, তারা সিভিল প্রশাসনকে কখনোই ইনফর্ম করে না বা তারা করতে আইনত বাধ্য না। সুতরাং ইট ওয়াজ এ রুটিন মুভমেন্ট। কিন্তু যেহেতু চোরের মন পুলিশ পুলিশ করে এবং ক্যান্টনমেন্ট যেহেতু একটু টেন্স সিচুয়েশন বিরাজ করছে, সেহেতু লাল বদরদের ঘুম হারাম হয়ে গেছে। কোথাও 2টা গাড়ি নড়াচড়া করলে, কোথাও একটু শব্দ হইলে, কোথাও যদি সামরিক প্রশিক্ষণে গুলি ফোটে, তো এদের ঘুম আরাম হয়ে গেছে। এরা এখন দিন রাত ঘুমাইতে পারে না, কি যে টেনশনে আছে আল্লাহই জানে। যাই হোক, এই বিষয়টি মূল আলোচনা নয়। মূল আলোচনা হলো যে গতকাল সেনা সদরে সেনাবাহিনীর অফিসার্স মেসে একটা সংবাদ সম্মেলন করেছে এবং সেখানে সেনাবাহিনীর অ্যাডজুটেন্ট জেনারেল মোহাম্মদ হাকিমুজ্জামান ছিলেন, মেজর জেনারেল হাকিম ছিলেন এবং আরো অনেকেই ছিলেন, মিলিটারি ইন্টেলিজেন্স অনেক ডিরেক্টরে ছিলেন। এবং তাদের এই সংবাদ সম্মেলনের বিষয়ে কিছু বিষয় আমার দৃষ্টি আকর্ষিত হয়েছে। যেমন এই যে 25 জন সামরিক কর্মকর্তার বিরুদ্ধে, আর্মি অফিসারের বিরুদ্ধে, তার মধ্যে 9 জন হলো রিটায়ার্ড, একজন হলো এলপিআর এ আছে, আর 15 জন সার্ভিং। এই টোটাল 25 জনের বিরুদ্ধে যে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হয়েছে, এই গ্রেপ্তারি পরোয়ানার কোনো কপি কিন্তু ক্যান্টনমেন্টে, সেনা সদরে বা কারো কাছে পৌঁছায়নি। পুলিশও ক্যান্টনমেন্টের সাথে যোগাযোগ করে কিছু বলেনি। কেবলমাত্র সোশ্যাল মিডিয়ায় দেখে এবং টেলিভিশনের স্ক্রলে দেখে তারা তাদের অফিসারদের অফিসার্স মেসে ডেকে এনে মোটামুটি বন্দী করা হয়েছে বলা হয়। এটা খুবই দুঃখজনক যে গ্রেপ্তারি পরোয়ানা না পাওয়ার আগে সোশ্যাল মিডিয়ায়, পত্রিকায় কি দেখলো, আর অমনি আর্মিদের কল করে ঢাকায় নিয়ে এসে অফিসার্স মেসে রেখে দেওয়া হলো এবং তাদের সাথে তাদের পরিবারের যোগাযোগ সব বন্ধ করে দেওয়া হয়েছে। এটা কি ধরনের স্টেপ আর্মি নিয়েছে বুঝতে পারি না। আর্মিকে আর কত নিচে নামাবেন জেনারেল ওয়াকার খান? এই সংবাদ সম্মেলনে উচ্চারিত শব্দগুলো যদি আপনারা দেখে থাকেন, সেটিও কেমন যেন সেই পাকিস্তানি জামাতি শব্দ। ন্যায় বিচার শব্দটা বলে আমরা অভ্যস্ত, কিন্তু সেখানে অফিসারদের মুখে আমরা শুনেছি তারা ইনসাফ কায়েমের জন্য কাজ করছেন। ন্যায় বিচার এখন বাংলাদেশ আর্মির মুখে ইনসাফ হয়ে গেছে। তারা কি ওয়েট করতে পারতেন না? একটা গ্রেপ্তারি পরোয়ানা হাতে পাওয়ার, আর্মি তো একটা ডিসিপ্লিন ফোর্স। একজন মাত্র স্কেপ করেছে, মেজর জেনারেল কবির, বাকি সবাই তো আপনারা ডেকেছেন, তারা এসেছে।
তো এই জায়গাটা ঠিক বুঝতে পারলাম না যে আর্মি কি আজকাল সোশ্যাল মিডিয়া, পত্রিকা, এই যে আমরা ইউটিউবে কি সব বলি এইসব দেখে কন্ট্রোলড হয়, নাকি তাদের নিজস্ব কোনো রুলস রেগুলেশনস আছে? তাদের তো যতদূর আগেও বলেছি যে দে হ্যাভ এ লিগাল টিম, সবার লিগাল টিম আছে। আর্মি অ্যাজ এ হোল আছে, নেভির আছে, এয়ারফোর্সের আছে, ডিজিএফ এর আছে। সো ওয়াই ডোন্ট টু কনসাল্ট উইথ দেম? আমরা রাস্তাঘাটে বা সোশ্যাল মিডিয়ায় কি বলি, তারাই আমরা আসলে দেখলাম যে সোশ্যাল মিডিয়ায় আসলে আপনাদের গাইড করে। যাই হোক, যাদের অফিসার্স মেসে এনে রাখা হয়েছে, যে 15 জন সামরিক কর্মকর্তাকে বিভিন্ন পর্যায়ের, মেজর জেনারেল, ব্রিগেডিয়ার জেনারেল, লেফটেন্যান্ট কর্নেল, কর্নেল, এইসব লেভেলের 15 জন অফিসার এখন আর্মি অফিসার্স মেসে আছেন। তাদের সাথে আত্মীয় স্বজন, পরিবারের যোগাযোগ বন্ধ করে দেওয়া হয়েছে এবং এদের পরিবারের প্রতি 7 দফা নির্দেশ বা 7 দফা পরামর্শই বলি দিয়েছে সেনা সদর। পরিবারের সবাইকে বলেছে তারা যেন, পরিবারের সদস্যরা যেন মিডিয়াকে এড়িয়ে চলে, তারা যেন মিডিয়ার সাথে মুখ না খোলে, অর্থাৎ কোনো সংবাদ মাধ্যম বা টেলিভিশন বা কোনো কিছুতে যেন, কোনো মিডিয়ায় তারা কোনো রকমের কথা না বলে। দ্বিতীয় হলো, আত্মীয় স্বজন বা নিকট আশেপাশের কাছের মানুষের সাথে এই যে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে যে ওয়ারেন্ট জারি হয়েছে এইসব বিষয়ে যেন কোনো আলোচনা না করে। তৃতীয়ত হলো, তারা যেন এই যে আওয়ামী লীগের লোকজন যদি দেখে তাদের সাথেও যেন এই ওয়ারেন্ট নিয়ে কোনো আলাপ না করে। চতুর্থ হলো যে যদি খুব প্রয়োজন হয় তারা বাসার বাইরে যায়, কিন্তু কাজ ছাড়া তারা যেন আপাতত বাসার বাইরে না যায়, বা মানে যে কোনো কারণে হয় না, আপনি ঘুরতে বেরোলেন, সেটা যেন না করা হয়। এরকম আরো মানে সব মিলে এরকম 7টা নির্দেশনা দেওয়া হয়েছে যাদের বিরুদ্ধে আইসিটিতে এই ওয়ারেন্ট বেরিয়েছে সেই সামরিক কর্মকর্তাদের। এখন এর মধ্যে আবার 9 জন আছে রিটায়ার্ড কর্মকর্তা। এরা কি করবেন? এই রিটায়ার্ড কর্মকর্তাদের উদ্দেশ্যে পরামর্শ দেওয়া হয়েছে যে তারা চাইলে সরাসরি পুলিশের সাথে যোগাযোগ করতে পারেন, পুলিশের কাছে সারেন্ডার করতে পারেন, অথবা তারা চাইলে সেনা সদরে এসেও তারা যোগ দিতে পারেন। এখন আলোচনা হচ্ছে যে 22 তারিখ হতে আর 10 দিন বাকি, এই 22 তারিখের মধ্যে তাদের গ্রেপ্তার করার একটা নির্দেশ দেওয়া আছে, যে গ্রেপ্তারি পরোয়ানাটা আর্মির কাছে পৌঁছেনি, কিন্তু এই 22 তারিখে আমরা ধরে নিচ্ছি যে এদের এই আইসিটিতে প্রডিউস করা হবে। সেটা কিভাবে করা হবে, সেটা তারা কি পুলিশ ভ্যানে যাবে কিনা, এটা নিয়ে পরে আরেকদিন কথা বলবো। কিছু কিছু ইনফরমেশন আমি পাচ্ছি, কিন্তু আর্মি এখন পর্যন্ত এই ওয়ারেন্ট নিয়ে যে কাজগুলো করছে, যে সেটা আসলে অনেকেই, মানে শুধুমাত্র এটা যে সেনাবাহিনীর বিষয় তা না, সেনাবাহিনীকে নিয়ে তো আমরা অনেকেই কথা বলি, বা অ্যাজ এ হোল, অ্যাজ এ নেশন আমরা কিন্তু সেনাবাহিনীর অনেক 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 অতীত অপরাধ সত্ত্বেও আমরা তাদের ওন করি, আমরা তাদের বলি যে তারা আমাদের গর্বের বাহিনী, দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা রক্ষার নিয়োজিত একটা বাহিনী। কিন্তু তারা সম্প্রতি যে কাজগুলো করছে, দিস ইজ সিম্পলি আনঅ্যাকসেপ্টেবল। এবং এই যে পরিবারের সদস্যদের প্রতি এই যে 7 দফা নির্দেশনা জারি করা হলো, এর প্রেক্ষিতে একজন ভাবি আমাকে জানিয়েছেন যে পরিস্থিতি কিন্তু ভাই ভেতরে ভেতরে খুব একটা ভালো না, এবং এটাকে খুব সহজে ছেড়ে দেওয়া হবে না। ইট উইল নট গো আনচ্যালেঞ্জড অন বিহাফ অফ আর্মি। এবং আর্মির ভেতরে এটা নিয়ে এমন দানা বাচ্ছে যে সবকিছু বাইরে বলতে পারি না, বলা উচিত না। আমি ধারণা করি যে আর্মি উইল টেক কেয়ার অফ ইট। আর এই ফাঁকে লালবদরটা টেনশন করতে থাকুক। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দুদিন আগে আপনারা দেখেছিলেন যে হিউম্যান রাইটস ওয়াচ তারা একটা প্রতিবেদন দিয়েছিল বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি সম্পর্কে, এবং সেখানে তারা বলেছিল যে সন্ত্রাস দমন আইনের মাধ্যমে এই সরকার যেভাবে বিভিন্ন রাজনৈতিক দলকে নানাভাবে নিপীড়ন করছে, রাজনৈতিক নেতৃবৃন্দকে নিপীড়ন করছে, তারা সমালোচনা করেছিল। এবং রাজনৈতিক দল যারা নাকি সরকারের নিপীড়নের শিকার হচ্ছে বলে হিউম্যান রাইটস ওয়াচ বলেছিল, তাদের মধ্যে মূলত রাজনৈতিক দল হলো আওয়ামী লীগ। আওয়ামী লীগ সম্পর্কে তারা বলেছিল যে আওয়ামী লীগকে আরও স্পেস দেওয়া উচিত। এবং সেই তাদের লেখাটা, তাদের সেই প্রতিবেদনটা
শেষ হয়েছিল এভাবে যে হিউম্যান রাইটস ওয়াচের যে এশিয়া অঞ্চলের উপপরিচালক মীনাক্ষী গাঙ্গুলির একটা বক্তব্য দ্বারা। সেই বক্তব্যটা নিয়ে অনেক কথা বলেছেন। আমিও এর আগে কয়েকদিন আগে এটা নিয়ে আলোচনা করেছিলাম এবং উনি কী বলেছিলেন সেটা আমি বাংলায় অনুবাদ করে বলেছিলাম। সেটা নিয়ে নানা রকম মানে আপনার বিতর্ক ঠিক বলবো না, অনেকে সন্দেহ পোষণ করেছিলেন যে আসলেই কি ইংরেজিতে উনি তাই বলেছিলেন। তো আমি ওটুকু ইংরেজিটা একটু পড়ে শোনাই আপনাদেরকে। তিনি বলেছিলেন যে দ্য ইন্টারিম গভর্নমেন্ট শুড ইনস্টিড ফোকাস অন ক্রিয়েটিং কন্ডিশনস ফর সেফ অ্যান্ড পার্টিসিপেটরি ইলেকশনস। মানে মূল কথা হলো যে অন্তর্বর্তীকালীন সরকারের এই সমস্ত টর্চার যেগুলো আছে, এগুলো এই যে এন্টি টেররিজম ল এটসেট্রা, এগুলো না করে বরং তাদের অধিকতর মনোযোগ দেওয়া উচিত কিসে, একটা নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ তৈরি করার জন্য। মাথায় রাখবেন, পার্টিসিপেটরি ইলেকশন, এই কথাটা কিন্তু ওনারা বলেছিলেন। এখন পার্টিসিপেটরি ইলেকশন আপনি কীভাবে করবেন যদি যেই নির্বাচনে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না? এটা এখন মোটামুটি বোঝাই যাচ্ছে তারা আওয়ামী লীগকে নির্বাচন করতে দেবে না, না আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখবে। মানে ব্যালটে পেপার আপনি যখন ভোট দিতে যাবেন সেখানে নৌকা মার্কার কোনো প্রতীক থাকবে না। এবং আজকে আমি যেটা দেখলাম যে জাতীয় পার্টির একটা সমাবেশ ছিল, সেটাকেও কিন্তু পুলিশ ভেঙে দিয়েছে। কাজে আমার সন্দেহ হচ্ছে যে লাঙ্গল মার্কাও হয়তো থাকবে না। তো নৌকা মার্কা থাকবে না, লাঙ্গল মার্কা থাকবে না, তারপর আপনি একটা ইতিহাসের সর্বশ্রেষ্ঠ নির্বাচন করে ফেলবেন। সেই নির্বাচন কিভাবে পার্টিসিপেটরি হবে এটা বলা বড় কঠিন। কিন্তু হিউম্যান রাইটস ওয়াচ যত কিছুই বলুক না কেন, এবং উনি কেবল হিউম্যান রাইটস ওয়াচ কেন, আরও 20টা আন্তর্জাতিক সংগঠন যতই অন্তর্ভুক্তমূলক অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলুক না কেন, যতই বলুক, আলটিমেটলি আওয়ামী লীগ নির্বাচনে সম্ভবত আমার যতটুকু উপলব্ধি হচ্ছে এই সরকারের কর্মকাণ্ড দেখে হয়তো আগামী নির্বাচনে আওয়ামী লীগ থাকছে না। যদি আওয়ামী লীগ না থাকে তাহলে নির্বাচনটা কেমন হবে? আসলে আমার আজকের আলোচনার প্রতিপাদ্য বিষয় হলো এটাই যে আওয়ামী লীগ নির্বাচনে থাকবে না, তাহলে নির্বাচনটা কেমন হবে? তাহলে কার সঙ্গে কার প্রতিদ্বন্দ্বিতা হবে? আপনারা হয়তো সবাই বলবেন কেন বিএনপি এবং জামাত ইসলামের প্রতিদ্বন্দ্বিতা হবে। আমি যদি বিষয়টাকে ঘুরিয়ে বলি, একটা কথা ভাবুন তো, এই বাংলাদেশে যে কোনো পরিস্থিতিতে যদি নির্বাচন হয় এখনকার বাস্তবতায়, জামাত কিন্তু প্রতিদ্বন্দ্বিতা থাকার মতো কোনো দল না। আওয়ামী লীগ এবং বিএনপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে, কিন্তু যেহেতু আওয়ামী লীগ নেই, জামাত প্রতিদ্বন্দ্বিতা করবে। এবং ইন্টারেস্টিংলি জামাত এখন মনেও করে, জামাতের অনেক নেতৃবৃন্দকে আমি বলতে শুনেছি, ভাবতে শুনেছি, তাদের সঙ্গে আমি আপনার অফ রেকর্ডে কথা বলার সময় শুনেছি, ওনারা আশা করছে ওনারা কিন্তু নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় আসতে পারেন। কিসের উপর ভিত্তি করে তারা ক্ষমতায় আসতে চাচ্ছেন? তাদের এই হিসাবটা কি একেবারেই হাস্যকর? তারা কি কল্পনার জগতে আছেন? আমার কিন্তু তা মনে হয় না। তাদের একটা হিসাব আছে। সেই হিসাবটা কি? আমি সেই কথাটাই বলতে চাচ্ছি। সেই হিসাবটা হলো আমার বিবেচনায় আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, এরা যদি নির্বাচনের বাইরেও থাকে, তারপরেও আসন্ন যে নির্বাচনটা হবে সেই নির্বাচনে আমার বিবেচনায় মূল ফ্যাক্টর হবে আওয়ামী লীগ। আওয়ামী লীগ নির্বাচনে আসলেও আওয়ামী লীগ মূল ফ্যাক্টর, আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখলেও আওয়ামী লীগ মূল ফ্যাক্টর। আপনি বলবেন কিভাবে? হ্যাঁ, সেটাই কথা। আওয়ামী লীগের উপর নির্ভর করবে নির্বাচনটা কেমন হবে। প্রথমত ধরেন যে আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় যে আমরা কেউ নির্বাচনে ভোট দিতে যাব না, যদি এই সিদ্ধান্তটা আওয়ামী লীগ নেয়, তাহলে এই নির্বাচনে ভোটের পরিমাণ পড়বে অনেক কম, এবং এত কম যেটা নাকি আন্তর্জাতিক পর্যায়ে এই নির্বাচনের বৈধতা নিয়েও প্রশ্ন উঠতে পারে। যদি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় যে আমরা ভোট দিতে যাব না, এবং যদি আওয়ামী লীগের কেউ ভোট দিতে না আসে, তাহলে এবং ভোট না দেওয়ার পক্ষে যদি আওয়ামী লীগ তেমন কোনো কিছু কার্যক্রম করে, তাহলে কিন্তু নির্বাচনের ভোটের উপস্থিতি নিয়ে একটা আশঙ্কা তৈরি হবে। এটা হলো একদিকে, মানে আওয়ামী লীগ নির্বাচনের অংশ না নিলেও এটা হতে পারে। আবার যদি আওয়ামী লীগ সিদ্ধান্ত নেয় আমরা ভোট দেব কিন্তু বিশেষ একটা দলকে পাশ করাবো, সেটা করার অ্যাবিলিটিও আওয়ামী লীগের আছে।
মাথায় রাখবেন, আওয়ামী লীগের আসলে অনেক ভোট। যারা আওয়ামী লীগের খুব সমালোচক তারাও কিন্তু বলেন, আমি তাদের অনেককে বলতে শুনেছি, কতই আর হবে আওয়ামী লীগের ভোট, 20%। এটা বলে তারা একটা তুচ্ছতাচ্ছিল্য করার চেষ্টা করে। কিন্তু ইন্টারেস্টিং হলো যে এই যে দলগুলো জামাত এবং বিএনপি, জামাত কিন্তু তাদের ভোট 20% আছে, এটা যদি ভাবতে পারতো তাহলে তো তারা নিশ্চিত হতো তারা ক্ষমতায় আসবে। জামাতের ভোট তো 10%-এর উপরে না, কিন্তু সে 10% নিয়েও তারা ক্ষমতায় আসতে চায়, স্বপ্ন দেখে। কেন? সেক্ষেত্রে যাকে আপনি তুচ্ছতাচ্ছিল্য করছেন 20% ভোট বলে, তার কতটুকু ক্ষমতা ভাবুন একবার। সেই জিনিসটাই কিন্তু জামাত কাজে লাগাতে চাচ্ছে। আওয়ামী লীগের ভোটটা যদি আওয়ামী লীগ নির্বাচনে ভোট দিতে আসে, আওয়ামী লীগের ভোটাররা যদি ভোট দিতে আসে, আওয়ামী লীগ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী থাকছে না, তারপরেও যদি আওয়ামী লীগ ভোট দিতে আসে, তখন পুরো নির্বাচনটা নির্ভর করবে আওয়ামী লীগের ভোটটা কার কাছে যাবে। দাঁড়িপাল্লায় যাবে, নাকি ধানের শেষে যাবে, নাকি অন্য কোনো মার্কায় যাবে, এই সিদ্ধান্তের উপর। যদি জাতীয় পার্টি নির্বাচনে থাকে তাহলে কি সেটা লাঙ্গলে যাবে, সেটা কিন্তু তখন আবার আরেকটা রেজাল্ট নিয়ে আসবে। মানে সব কিছুই নিয়ন্ত্রণ করবে আওয়ামী লীগ। এটাই বাংলাদেশের রাজনীতির বাস্তবতা। আপনি মানেন আর না মানেন, এনসিপির ছেলেমেয়েরা যতই লাফালাফি করুক, ভাই এইটাই রিয়েলিটি। যারা আমার এই অনুষ্ঠান শুনছেন, যারা আমার কথা শুনছেন, তারাও জানেন এটাই রিয়েলিটি। আওয়ামী লীগ খারাপ দল, কোনো সন্দেহ নাই। আওয়ামী লীগ গত 15 বছর অনেক কিছু করে, তারপরেও কোনো সন্দেহ নাই। কিন্তু তারপরেও বাস্তবতা হলো এই দেশে একটা বিপুল জনসংখ্যা আওয়ামী লীগকে চায়। কেন চায় সে প্রসঙ্গে আমি আরেকদিন আলাপ করব। সেটা আজকে প্রসঙ্গ না, কারণ আজকে এটা নিয়ে আলোচনা করা শেষ করা যাবে না। কিন্তু এই যে আমি কথাটা বললাম, আজকে আমি বিবিসি বাংলায় একটা নিউজ পড়লাম। বিবিসি বাংলার নিউজটা শিরোনাম ছিল, নির্বাচন তৃণমূলে জামাত বিএনপি টক্কর, 2 দলের নজর আওয়ামী লীগের ভোটে। খেয়াল করুন, 2 দলের নজর আওয়ামী লীগের ভোটে। ওনারা তৃণমূলের একটা জেলাকে নিয়ে আসছে, একটা জেলাকে কেস স্টাডি হিসেবে তারা নিয়ে আসছে। সেটা কোন জেলা? সিরাজগঞ্জ। তারা সিরাজগঞ্জ তাদের রিপোর্টার পাঠিয়েছে এবং তারা সেখানকার ভোটারদের সঙ্গে আলাপ করেছে, প্রার্থীদের সঙ্গে আলাপ করেছে, রাজনৈতিক দলগুলো কে কী করছে ভোট পাওয়ার জন্য সেগুলি নিয়ে তারা আলোচনা করেছে। এবং সেখানে তারা বলেছে যে এখানে 6টি আসন আছে এবং সবগুলিতেই বিএনপি বলেছে তারা জিতবে, জামাত বলেছে তারা জিতবে। এখন দুজনের ব্যাখ্যা 2 ধরনের, কিন্তু 2 জনের কথাতেই তারা এইটা প্রকাশ করেছে যে তারা আশা করছে যে আওয়ামী লীগের ভোটগুলো তারা পাবে। দেখুন কি নিয়তি। একটা দল যাদের একটা বড় সংখ্যক ভোট আছে, তাদের ভোট নিয়ে তারা টানাটানি করছে, আর সেই দলটাকে নির্বাচনে আসতে দিচ্ছে না। সেই দলটা আসলে নির্বাচন অপবিত্র হয়ে যাবে, কিন্তু সেই দলের ভোটগুলি পেলে আর কেউ অপবিত্র হবে না। এটা হলো কি রাজনীতি। হ্যাঁ, রাজনীতির মধ্যে বলে না, রাজনীতির মধ্যে পলিটিক্স ঢুকে পড়ছে। এই হলো রাজনীতির পলিটিক্স, যে আওয়ামী লীগ অচ্ছুত, আওয়ামী লীগ না পাক, তাকে নির্বাচনে আসতে দেওয়া যাবে না। কিন্তু আওয়ামী লীগের যে ভোটার, তারা যদি আমাদেরকে ভোট দেয় তাহলে সেটা হবে পুত পবিত্র ভোট। সেই ভোট দিয়ে আমি নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাব। বাহ, কি চমৎকার। শুনেন, 2 দলের ওই 2 দলের ওরা আলাপ করেছিল। আমি 2 দলের 2 জনের বক্তব্য আপনাদের একটু পড়ে শোনাই। সিরাজগঞ্জ জেলার বিএনপির যে সহসভাপতি আছে অমর কৃষ্ণ দাস, তিনি বিবিসিকে বলেছেন যে গণতন্ত্রের প্রয়োজনেই আওয়ামী লীগের সাধারণ ভোটাররা বিএনপিকে সাপোর্ট করবে। মানে গণতন্ত্র, বিএনপিকে সাপোর্ট করলে গণতন্ত্রের যে প্রয়োজনীয়তা সেটা মিটবে। কীভাবে মিটবে ওটা উনি ব্যাখ্যা করেছেন। উনি বলেছেন বিএনপি একটা গণতান্ত্রিক দল, যারা রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে দেশে পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। পূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠিত হলে সকল দল রাজনীতি করার সুযোগ পাবে। সেক্ষেত্রে বিএনপিকে ভোট দেওয়ার সম্ভাবনা হচ্ছে সবচেয়ে বেশি। মানে একটা টোপ দিচ্ছে যে তোমরা বিএনপিকে ভোট দাও, বিএনপিকে যদি ভোট দাও তাহলে তোমাদের উপরে যে নিষেধাজ্ঞা আছে এটা উঠে যাবে, তোমরা রাজনীতি করার সুযোগ পাবে। ঠিক আছে, একই রকম টোপ কিন্তু জামাতের আছে। আওয়ামী লীগ যদি এখন প্রশ্ন করে, এই যে টোপ দিচ্ছ, আমি নির্বাচন করার সুযোগ পাবো, রাজনীতি করার সুযোগ পাবো, তো এখন তুমি দিচ্ছ না কেন? এখন যখন আমাকে নিষিদ্ধ করা হলো, স্থগিত করা হলো, তখন তুমি বাধা দিলে না কেন? পরে তুমি আমাকে দিবা। বাহ, কি দারুণ কথা। হ্যাঁ, আবার দেখেন জামাতে ইসলাম কি বলতেছে। জামাতে ইসলামের নেতারা এখানে নিয়ে আসছে নিরাপত্তার ইস্যুটাকে, মানে আওয়ামী লীগকে তারা নিরাপত্তা দেবে এটা বলতেছে। আওয়ামী লীগকে বিপদে কিন্তু তারাই ফেলাইছে, বিপদে ফালাইয়া বলে যে তোমাদেরকে আমরা নিরাপত্তা দেব। শুনেন, উনি
এই জামাত ইসলামের ওখানকার যে উল্লাপাড়া উপজেলা, সেখানকার আমির কি বলেছেন? তিনি বলেছেন কিছু সংখ্যক আওয়ামী লীগের সাধারণ সমর্থক হয়তো ভোট দেওয়া থেকে বিরত থাকতে পারে, কিন্তু অধিকাংশ লোক ভোটটা তাদেরকে দেবে যাদের কাছে তারা নিরাপদ। 5ই আগস্টের পরে তাদের এরকম অনেকে বিভিন্ন হ্যারাসমেন্টের শিকার হয়েছে, তবে সেটা জামাতের মাধ্যমে হয়নি। ফলে আওয়ামী লীগের সাধারণ ভোটারদের সমর্থন আমরাই পাবো বলে আশা করি। তাহলে আওয়ামী লীগের উপর ভরসা জামাতও করতেছে, আবার আওয়ামী লীগের উপর ভরসা বিএনপিও করতেছে, আবার নির্বাচন কমিশন আমার ধারণা বসে আছে আওয়ামী লীগের উপর ভরসা করে যাতে আওয়ামী লীগ ভোট বর্জন না করে। ইন্টারেস্টিং বাংলাদেশের ডেমোক্রেসি, বাংলাদেশের ইলেকশন সিস্টেম। প্রিয় দর্শক, আমার মনে হয় এই অভিনব যে আপনার যে একটা অবস্থা, এটা নিয়ে মনে হয় আন্তর্জাতিক পর্যায়ে যারা নাকি রাজনীতি নিয়ে গবেষণা করেন তাদের জন্য খুব চমৎকার একটা সাবজেক্ট হতে পারে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। যে যেখানে আছেন ভালো থাকবেন সেটাই প্রত্যাশা করি। বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্প্রতি বেশ কিছু সেনা কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জন্য আবেদন করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। সেই গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদর দপ্তরে পৌঁছাবার পূর্বেই সেনা কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়েছে, এভাবে অ্যাডজুট্যান্ট জেনারেল প্রেস ব্রিফিং করেছেন। এর আইনগত দিক নিয়ে আজ আলোচনা করব। বাংলাদেশের সেনাবাহিনীর জন্য নির্দিষ্ট একটি আইন আছে, 1952 সনের আর্মি অ্যাক্ট। কর্মরত সেনাবাহিনীর যে কোনো সদস্য কর্মকর্তারা দায়িত্বরত অবস্থায় কোনো অপরাধ করলে, অন্যায় করলে, আইন বহির্ভূত কোনো কর্মকাণ্ড করলে সে আইনে তাদের বিচার হবার বিধান রয়েছে, বা তাদের বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া যাবে সেটা সেখানে বিধৃত আছে 1952 সালের আর্মি অ্যাক্টে। শেখ হাসিনা সরকার আমলে বিভিন্ন সময় যারা ডিজিএফআই বা অন্যান্য সংস্থায় কাজ করেছেন সেনাবাহিনীর কর্মকর্তারা, তাদের বিরুদ্ধে অভিযোগ আসলে সেই অভিযোগের বিচারটা কিভাবে হতে পারে। গুম এবং অন্যান্য অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিডি যেটা, সেখানে অভিযোগ দাখিল করার প্রেক্ষিতে চিফ প্রসিকিউটরের আবেদনে সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। এর ভিতরে বেশ কিছু রয়েছেন কর্মরত সেনা কর্মকর্তা, কেউ এলপিআরে, কেউ রিটায়ারমেন্টে চলে গেছেন। টেলিভিশনে এবং অন্যান্য যোগাযোগ মাধ্যমে খবর পেয়েই সেনা সদর দপ্তর তড়িঘড়ি করে তাদেরকে হেফাজতে নিয়েছেন এবং প্রেস ব্রিফিং করে জানিয়েছেন যে তাদের হেফাজতে নেওয়া হয়েছে একজন ছাড়া। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানিয়েছেন কোনো ওয়ারেন্ট এখনো তারা পাননি। ওয়ারেন্ট পৌঁছাবার পূর্বেই অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্বশীল সেনা কর্মকর্তাদের, এত সংখ্যক কর্মকর্তাদের হেফাজতে নেওয়ার ঘোষণাটা প্রেস ব্রিফিংয়ে জানানো হল। ততক্ষণ তারা নির্দিষ্টভাবে কোনো কাগজপত্র পাননি, তা সত্ত্বেও তাদের হেফাজতে নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিলেন। যিনি প্রেস ব্রিফিং করছিলেন তার বডি ল্যাঙ্গুয়েজ সবকিছু মিলে কি অনুমান হয়? একজন আইনজীবী হিসাবে আমি এই বিষয়টাকে খতিয়ে দেখেছি। বাংলাদেশের সংবিধান সর্বোচ্চ আইন। এই সংবিধানের 147-এর 2 অনুচ্ছেদ উল্লেখযোগ্য। যে যে কর্মে নিয়োজিত যেভাবে শপথ নিয়েছেন সেই দায়িত্ব পালনকালীন সময়ে তাকে সেই আইনের আওতায় বিবেচনা করতে হবে। দ্বিতীয়ত, আইসিটি অ্যাক্টের যে অ্যামেন্ডমেন্ট করা হয়েছে, মহামান্য রাষ্ট্রপতিকে দিয়ে যে একটা অধ্যাদেশ, সেই অধ্যাদেশের প্রসঙ্গটা নিয়ে আলোচনা করতে হবে। সংবিধানের 93 অনুচ্ছেদে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারবেন, এই ক্ষমতা তাকে দেওয়া হয়েছে শর্ত সাপেক্ষে। কোন শর্ত? তার উল্লেখযোগ্য একটি শর্ত, এমন কোনো অধ্যাদেশ তিনি জারি করতে পারবেন না যেটা সংসদও করতে পারে না। দ্বিতীয়ত, এমন কিছু তিনি জারি করতে পারবেন না যেটা সংবিধানের কোনো বিধিবিধানকে পরিবর্তন করে ফেলে।
এখন আইসিটি অ্যাক্টকে সংবিধানে সুরক্ষা দেওয়া হয়েছে। কার্যত আইসিটি অ্যাক্ট সংবিধানের অংশে পরিণত হয়েছে। তাই যদি হয় তাহলে ওই আইসিটি অ্যাক্টে যে বিধান নাই সেই বিধান রাষ্ট্রপতিকে দিয়ে একটা অধ্যাদেশের মাধ্যমে যুক্ত করে দিলে তা কি পূর্ণাঙ্গ আইন হবে? আইনের দৃষ্টিতে কি বলে? না, কারণ ওই বিধান সংবিধানে নাই, আর ওই আইসিটি অ্যাক্ট সংবিধানে সুরক্ষা পেয়েছে। দ্বিতীয়ত, রাষ্ট্রপতি যে অধ্যাদেশ দেবেন সেই অধ্যাদেশ জাতীয় সংসদ যদি অনুমোদন না করে তাহলে ওই অধ্যাদেশ বাতিল হয়ে যাবে স্বয়ংক্রিয়ভাবে। তাহলে যে অধ্যাদেশ এই জাতীয় আইনগত বিষয় সাপেক্ষ এবং সংবিধানে সংরক্ষিত, প্রোটেক্টেড, যেটা পার্লামেন্ট পাশ করবে কি করবে না তার কোনো নিশ্চয়তা নেই, সেই অধ্যাদেশের ভিত্তিতে কারো বিচারের জন্য অগ্রসর হওয়া বা কোনো সংগঠনকে বাতিল ঘোষণা করা, এটা কতটা আইনসিদ্ধ? একজন অতি সাধারণ আইনজীবী হিসাবে আমার প্রায় 40 বছরের আইন পেশার অভিজ্ঞতার আলোকে বলবো, এটা কোনোভাবেই ফেয়ার না, কোনোভাবেই স্বচ্ছ না, কোনোভাবেই গ্রহণযোগ্য না। আচ্ছা, আমরা ধরে নিই নির্বাচন হবে, নির্বাচনের পরে একটা পার্লামেন্ট আসবে, যারাই আসুক না কেন, সেই পার্লামেন্ট যদি রাষ্ট্রপতির এই অধ্যাদেশটাকে অ্যাপ্রুভ না করে, অনুমোদন না করে, তাহলে এই অধ্যাদেশের ভিত্তিতে যে বিচারটা করা হলো নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে, সম্পূর্ণরূপে বেআইনি হয়ে যাবে। কারণ গোড়া যেটা, ভিত্তি যেটা, সেটাই যদি অনুমোদিত না হয়। এই ট্রাইব্যুনালে যারা তদন্ত রিপোর্ট দাখিল করলেন, যে বিচারকরা ওয়ারেন্ট অফ অ্যারেস্ট ইস্যু করলেন, যারা আদালতের কাছে দাবি জানালেন, তারা কি গ্যারান্টি দিতে পারবেন যে আগামীতে যে পার্লামেন্ট আসবে সেই পার্লামেন্ট এটাকে পাশ করবেই? তাহলে কারা পার্লামেন্টে আসবে সেটাও কি তারা আগাম জেনে গেলেন? না, জানার কথা না। এই সব কিছু অস্বচ্ছ, আইন বহির্ভূত, সাংবিধানিক বিধিবিধানের যদি ইন্টারপ্রিটেশন করা হয় তাহলে তার বহির্ভূত হবে। কেন করা হচ্ছে? টার্গেটটা হচ্ছে একটি পক্ষকে বিনাশ করে দেওয়া, রাজনৈতিক একটি মতলব নিয়ে এটা করা, যেটা আরো স্পষ্ট হয়েছে। ডক্টর ইউনূসের প্রেস সেক্রেটারি খুব ক্লিয়ার করে বলেছেন, এই সংখ্যকের বাইরে আর কাউকে গ্রেপ্তারের জন্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করার পরিকল্পনা নেই। তাহলে খুবই পরিষ্কার, যেটা একটা পরিকল্পনার ভিতর থেকে করা হচ্ছে, এটা অ্যাজ ইউজুয়াল অতি সাধারণ কোর্টের বিচার প্রক্রিয়ায় হচ্ছে না, পরিকল্পনা নিয়ে করা হচ্ছে। পরিকল্পনা কে করছেন? সরকার পরিকল্পনা করছে। আশা করি দর্শক শ্রোতা আপনাদের কাছে পরিষ্কার যে পরিকল্পিতভাবে বিচারের নামে এমন একটি প্রক্রিয়া নিয়ে অগ্রসর হওয়া হচ্ছে। দিন তো কারো জন্য সমান যাবে না, আগামীতেও এ বিষয়টা আলোচনায় আসবে। দর্শক শ্রোতা, একদিন প্রমাণিত হবে যেটা সুপরিকল্পিতভাবে বিচারের নামে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই প্রক্রিয়াটা সাজানো হয়েছে এবং তার একটি ফলাফল সৃষ্টি করা হয়েছে। আমি আশা করব এ জাতীয় অপপ্রচেষ্টার থেকে সংশ্লিষ্ট সবাই বিরত থাকবেন। একইভাবে আশা করব বাংলাদেশ সেনাবাহিনী মহান মুক্তিযুদ্ধের মধ্য থেকে প্রতিষ্ঠিত দেশমাতৃকার স্বাধীনতা সার্বভৌমত্বের অতন্দ্র প্রহরী, এই বাহিনীকে যেনতেন অসৎ উদ্দেশ্যে অনির্বাচিত ক্ষমতা দখল করা ব্যক্তিদের মেটিকুলাস ডিজাইনে কোনোভাবে যাতে ক্ষতিগ্রস্ত করতে না পারে সে বিষয়টিও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিবেচনা করবেন। দেখেন
দেখেন এই ছেলেগুলা সেই জুলাই আগস্ট থেকে 2024-এর জুলাই আগস্টের আন্দোলন থেকে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত সম্পদ, সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান শুধু ভেঙেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, এখনো বলছে এটা ভেঙে দেবে, ওটা গুড়িয়ে দেবে, এর কলিজা ছিঁড়ে নেবে। কোনোখানে কোনো উৎপাদন করার বা কোনো ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো প্রচেষ্টা এদের মধ্যে দেখা যায় নাই। মানে এরা হচ্ছে ভাত দেওয়ার মুরাদ নাই, কিল মারার গোসাই। যেই সেনাবাহিনীর প্রহরা ছাড়া জুলাই মাসে জাতীয় নাগরিক পার্টির বীর পুঙ্গব নেতারা মানে সার্জিস, হাসনাত, নাহিদ ইসলামরা একটা শহরেও ঠিকমতো সভা শেষ করতে পারছিলেন না, যাদেরকে কিনা সেনাবাহিনীর তাদের সাজোয়া যান এপিসিতে করে বাঁচিয়ে নিয়ে আসতে হয়েছিল গোপালগঞ্জ থেকে। গোপালগঞ্জে কয়েকজন মানুষকে গুলি করে হত্যার পর সেই সার্জিস আলমদের আবার গলার আওয়াজ খুব বেড়ে গেছে। তারা সেনাবাহিনীর ভেতরে সেনা কর্মকর্তাদের বিচারের ব্যবস্থা হচ্ছে, একরকমের জেনারেলদের মধ্যে অস্থিরতা, একেবারে তরুণ কর্মকর্তা থেকে শুরু করে শীর্ষ নেতা ওয়াকারুজ্জামান, যিনি কিনা সার্জিস আর হাসনাতকে পুত্রের মতো দেখতেন, মানে সার্জিস হাসনাতের বাপের মতো ওয়াকার, তাদের সবাইকে বিপদে ফেলে দেওয়ার পর এবং ভোট হবে না গণভোট হবে তা নিয়ে এক রকমের ব্যাপক কনফিউশন সৃষ্টি করার পর, মানে সংশয়, বিএনপি জানে না আগে ভোট না আগে গণভোট, জামাত ভাবছে আগে গণভোটটাই করিয়ে নেওয়া যাবে এবং নির্বাচনটা বেশ পিছিয়ে দেওয়া যাবে, এবং জাতীয় নাগরিক পার্টি বুঝছে যে শাপলা পাবে না ঘটিবাটি পাবে মানে প্রতীক হিসাবে, সেটা এখনই চিন্তিত হওয়ার মতো কোনো বিষয় নয়। কারণ আসলে ভোট হবে না গণভোট হবে আগে, আর গণভোট একবার আগে হয়ে গেলে ভোট আর আদৌ হবে কিনা এসব নিয়ে যত রকম দ্বিধা আর অস্থিরতা চলছে, তার মধ্যে গলাবাজির রাজত্বটা আরো জোরে সোরে কায়েম করার এটাই একেবারে গুরুত্বপূর্ণ এবং মোক্ষম মৌকা। সার্জিস আলমের গলার আওয়াজ এমন বেড়েছে, আবারও এমন রক ফুলিয়ে হুমকি দিচ্ছেন, সাথে অবশ্য এখনো 100 লোক নাই, কিন্তু এমন হুমকি ধামকি দিচ্ছেন যে সারা বাংলাদেশে সব সংবাদ মাধ্যমে তিনি শিরোনাম হয়েছেন। কারণ তিনি বলেছেন পঞ্চগড়ে তার জনসভায় বিদ্যুৎ চলে গেল কেন, এখন সেখানকার বিদ্যুৎ বিতরণ সংস্থা নেসকোর কর্মকর্তা কর্মচারীদের কলিজা ছিঁড়ে তিনি নাকি রাস্তায় ফেলে রাখবেন। প্রথম আলোতে শিরোনাম হয়েছে পঞ্চগড়ে এনসিপির কর্মসূচিতে বিদ্যুৎ বিভ্রাট, নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি সার্জিসের। বাংলাদেশের কি দিন এসেছে যে রীতিমতো পত্রিকায় এখন রাজনৈতিক নেতা সার্জিস আলম, আমাদের বাংলাদেশের তরুণ বিপ্লবী নেতা, তার ভাষা পুরোটা লেখা যাচ্ছে না বলে ডট 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 দিয়ে পত্রিকার রিপোর্ট করতে হচ্ছে। এটা আমার দেখা এই প্রথম উদাহরণ, তাই এতে বিস্ময় না প্রকাশ করে পারলাম না। সার্জিস আলমের ভাষ্য তুলে ধরতে গিয়ে প্রথম আলো লিখছে, বক্তব্য দেওয়ার সময় বিদ্যুৎ চলে যাওয়ায় জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম ক্ষিপ্ত হয়ে বলেছেন, এর আগেও পঞ্চগড়ে এনসিপির প্রোগ্রাম চলাকালে বিদ্যুৎ গেছে, নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে প্রোগ্রাম চলাকালে এটা হয় কেন। একদিন হইতো, 2 দিন হইতো, কিচ্ছু বলতাম না, 3 দিনের 3 দিনই এটা হইছে। যারা এটা করছে তারা হচ্ছে রাজনৈতিক ডট ডট ডট। এই রাজনৈতিক দেউলিয়াদের আমরা দেখে নিব তাদের কলিজা কত বড় হয়েছে, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। কি মানে অসাধারণ দিক নির্দেশনামূলক ভাষা এবং কি দিক নির্দেশনামূলক বিপ্লবী বয়ান আসলে হাজির করছেন। এবং এই যে কোটা না মেধা, মানে সার্জিস আলম রা যে কত একটা ভয়মুক্ত বৈষম্য মুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে যাচ্ছেন তার এক অনন্য উদাহরণ আসলে এই বক্তৃতা। প্রথম আলো আবার তার প্রতিবেদনের শেষে লিখছে, সংবাদের সূচনা অনুচ্ছেদে ডট 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 চিহ্নিত শব্দটি প্রকাশযোগ্য না হয় এটি পরিহার করা হলো। এখন সার্জিস আলম বলতে পারে যে তুই সাংবাদিক, তোর কত বড় সাহস, তুই আমার শব্দ ডট 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 দিয়ে প্রতিস্থাপন করেছিস, তোরও আমি কলিজা ছিঁড়ে ফেলবো। এই সার্জিস আলমরা আসলে ভাবছেন এটাই যে দেশটা তাদের বাপের। এবং মনে আছে সার্জিস আলম তো শতাধিক গাড়ি নিয়ে
পঞ্চগড়ে গিয়ে উপস্থিত হয়েছিলেন এবং যে সার্জিস আলমকে নাকি চা সিঙ্গারা খেয়ে হলে টিকে থাকতে, কোনো মতে গণরুমে জায়গা পেতে, যাকে নাকি ছাত্রলীগ করতে হয়েছিল আগস্ট পর্যন্ত বলে তিনি ব্যাখ্যা দেন, সেহেন সার্জিস আলম শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে যাওয়ার পর ব্যাখ্যা দিয়েছিলেন যে তার বাপ দাদার নাকি এত এত জমিদারি আছে যে তার আত্মীয় স্বজনের পক্ষেই সম্ভব শতাধিক গাড়ি নিয়ে পঞ্চগড়ে যাওয়ার ব্যবস্থা করা। তো এবার সার্জিস আলম বিরাট রাজনৈতিক কর্মসূচি নিয়ে তিনি গেছেন পঞ্চগড়ে। সেখানে গিয়ে তিনি বলেছেন, মানে কর্মসূচিটা হচ্ছে সার্জিস আলমের নেতৃত্বে পঞ্চগড় শহর থেকে বাংলা বান্ধা পর্যন্ত শনিবারের লং মার্চ। সার্জিস আলমের ফেসবুক পেজে যদি যান, গিয়ে দেখবেন সেই বাপদাদার টাকা খরচ করে তিনি লং মার্চের ব্যবস্থা করেছেন। তিনি খুব বক্তৃতা দিয়েছেন শুক্রবারে যে ঐতিহাসিক লং মার্চ, চাঁদাবাজি সহ সব অপকর্মের বিরুদ্ধে, কারণ সার্জিস আলম তো নির্বাচন করবেন। তিনি তো এর অনেক আগেই বলেছেন যে তার দাদা নাকি যে টাকা রেখে গেছে সেটা দিয়েই তিনি ইলেকশন করতে পারেন এবং তিনি তো এমপি হবেনই। তো থালা হোক, ঘটিবাটি হোক, শাপলা হোক, যা দিয়ে কোনোদিন যদি নির্বাচন হয়, আর না হলে পঞ্চগড় তার বাপদাদার জায়গা, কাজেই যার ইচ্ছা তিনি কলিজা ছিঁড়ে নেবেন। মানে ব্যবস্থা কি জানি বলেন ওনারা, বন্দোবস্তটা কিন্তু খুব পরিষ্কার আর খুব সাদামাটা। এখন ফেসবুক পেজে যাবেন প্লিজ সার্জিস আলমের। তো সার্জিস আলম সেই একই ভাবে, মানে তার মডেলটা একটাই, গাড়ির পর গাড়ি ভাড়া করে ফেলা এবং সেই গাড়িতে তার লোকজন বসিয়ে দিয়ে তিনি সামনে থাকবেন রাজার ছেলের মতো এবং তার লং মার্চ হয়ে যাবে। তো এবার লং মার্চ তিনি আয়োজন করেছেন মোটর সাইকেল বহর সাজিয়ে, এবং আমার ধারণা জাতীয় নাগরিক পার্টি এনসিপিও সার্জিস আলমের এহেন জনসংযোগ কর্মসূচি দেখে মানে একরকম লজ্জাও পেয়েছেন এবং বুঝতে পেরেছে যে একে ঠিক জনসংযোগ কর্মসূচি বলা যাচ্ছে না। তাদের পেজে সার্জিস আলমের এই লং মার্চ, পঞ্চগড় শহর থেকে বাংলা বান্ধা পর্যন্ত লং মার্চের কোনো ছবি বা ভিডিও দেখতে পাচ্ছি না। সার্জিস আলম দিয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এই ভিডিওতে মানে লাইন ধরে ধরে ওই যে সার্জিস আলমের বাপদাদার টাকায় ভাড়া করা মোটর সাইকেলে দুজন করে বসে আছেন, হেলমেট টেলমেট মাথায় নাই। তার মানে সার্জিস আলম পঞ্চগড়ে একটা মাস্তান বাহিনী গড়ে তুলেছেন এবং সেই মাস্তান বাহিনী দিয়ে তিনি আসলে জানেন তার যার কলিজা ছিঁড়ে ফেলতে ইচ্ছা করবে তিনি তার কলিজা ছিঁড়ে ফেলবেন। দেখেন এই ছেলেগুলা সেই জুলাই আগস্ট থেকে 2024-এর জুলাই আগস্টের আন্দোলন থেকে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে বাংলাদেশের রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে মানুষের ব্যক্তিগত সম্পদ, সম্পত্তি, ব্যবসা প্রতিষ্ঠান শুধু ভেঙেছে, লুটপাট করেছে, অগ্নিসংযোগ করেছে, এখনো বলছে এটা ভেঙে দেবে, ওটা গুড়িয়ে দেবে, এর কলিজা ছিঁড়ে নেবে। কোনোখানে কোনো উৎপাদন করার বা কোনো ব্যবস্থাপনা গড়ে তোলার কোনো প্রচেষ্টা এদের মধ্যে দেখা যায় নাই। মানে এরা হচ্ছে ভাত দেওয়ার মুরাদ নাই, কিল মারার গোসাই। এই ছেলেরা বিদ্যুৎ কিভাবে উৎপাদন হয়, বিদ্যুৎ বিতরণ ব্যবস্থায় কি নতুন বন্দোবস্ত আনয়ন করা যায় যার ফলে বিদ্যুৎ বিতরণ ব্যবস্থাকে সবচেয়ে মানে এফিশিয়েন্ট করে তোলা যাবে, এরকম কোনো মানে কোনো রকম কোনো বিষয়ে এদের কোনো দিক নির্দেশনা নাই। এদের আছে আমি যখন খাইতে বসছি তখন আমার পাতে সবচেয়ে বেশি মাংসের টুকরা নাই কেন, আমি যখন বক্তৃতা দিতে বসছি দাঁড়িয়েছি তখন বিদ্যুৎ চলে যায় কি করে, এই সার্জিস আলমকে জিজ্ঞেস করা দরকার। বগুড়ায় তিনি যখন বক্তৃতা দিতে বসেছিলেন এনসিপির দুই পক্ষের মারামারির মধ্যে তো 3 মিনিটও তিনি বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে থাকতে পারেন নাই। এই যে জুলাইয়ে রাষ্ট্রের সকল বাহিনীর প্রহরায় তারা বিভিন্ন শহরে গিয়ে বক্তৃতা দিলেন, তারপরে কেন চকরিয়ায়, কক্সেস বাজারে, গোপালগঞ্জে এরকম নানা জায়গায় কেন তারা তাদের সভা সমাবেশে গিয়ে বক্তৃতা দিতে পারলেন না? তাদের প্রশ্ন করা দরকার, তারা কেন এত বড় বিপ্লব সাধন করে আসার পর এবং এত বড় বড় জমিদার পুত্র হওয়ার পর কেন তাদের সভার সামনে 100 লোককে তারা প্রাণের তাগিদে এনে হাজির করতে পারেন না? তাদের প্রশ্ন করা দরকার এগুলো। কেন তাদেরকে বিরাট মঞ্চ বেঁধে সামনে 25-30টা চেয়ার ভরে না এমন সব জনসভা করে বেড়াতে হচ্ছে সারা বাংলাদেশ জুড়ে? তাদের প্রশ্ন করা দরকার। দুটো আসনে তারা নিশ্চিত করতে পেরেছেন কিনা যে মানুষের মন জয় সম্পন্ন হয়েছে এবং তারা নির্বাচনে দাঁড়ালে ভয় না দেখিয়ে, কলিজা ছেঁড়ার হুমকি না দিয়ে তারা আসলে ভোট পেয়ে, ভরসা পেয়ে নির্বাচিত হয়ে আসতে পারবেন।
এই ছেলেগুলো, এই ডাকাতগুলোর হাত থেকে মুক্তি মিলবে কবে বাংলাদেশের? দেখেন, এই ডাকাতগুলো এখন ভাবছে যে পুলিশ বাহিনী একদম ভেঙে চুরে ছাড়খাড় করে দেওয়া গেছে। এখন যেই সেনা প্রধানকে এতদিন বাপ ডেকেছেন, যেই সেনা প্রধান বাপের কাজ করে গুলি চালিয়ে এপিসি দিয়ে এদের রক্ষা করে এনেছে, ভাবছে এখন এই সেনাবাহিনীতে গ্যাঞ্জাম লেগে গেছে। ঠিক যেমন শেখ হাসিনার ছায়াতলে গিয়ে আশ্রয় নিয়েছিল, ঠিক যেমন ছাত্রলীগের সাদ্দামদের পায়ের কাছে ঘুরঘুর করে বেড়াতো সে আওয়ামী লীগ আমলে, ঠিক তেমনি এখন সেই দুর্দিনে আবার তাদের গলার আওয়াজ খুব ফুলে ফেপে উঠেছে। সার্জিস আলমরা ভাবছেন দেশের মধ্যে অনিশ্চয়তা যত বাড়ে, তাদের জমিদার পুত্রগিরি দেখানোর সুযোগ বাড়ে তত। কিন্তু বাংলাদেশের ইতিহাস বলে, সামনে যদি 100 লোক প্রাণের তাগিদে জড়ো না হয়, তাহলে দিনের পর দিন এই মব বাজি চালিয়ে যাওয়া খুব মুশকিল। কাজেই সার্জিস আলম কতদিন তার বাপদাদার টাকা খরচ করে কয়েকশো মোটরসাইকেল নিয়ে জনসভা করে বাংলাদেশে বেরিয়ে এমপি হওয়ার স্বপ্ন দেখতে পারেন, সেটা দেখবার জন্য অপেক্ষা করতে হবে। অনেকেই বলেন দিন ফুরিয়ে গেছে। আমার কেন যেন সার্জিস আলমের আজকের কথা শুনে মনে হলো তারা ভাবছেন সামনে বড় অস্থিরতা আসছে, তাদের দিন আবারও লম্বা হতে শুরু করেছে। প্রিয় দর্শক, আমি প্রথমেই আপনাদের কাছে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি এই কারণে যে আজ আমি যে বিষয় নিয়ে কথা বলবো, যে ব্যক্তিকে নিয়ে কথা বলবো, তাকে নিয়ে আমি কখনোই কথা বলতে আগ্রহী ছিলাম না। আমি চাইতাম না তাকে নিয়ে কোনো কথা যেন আমাকে বলতে হয়। নানা প্রসঙ্গে তারপরও দু এক জায়গায় টুকটাক মন্তব্য করতে হয়েছে, কারণ আমাকে প্রশ্ন করা হয়েছিল বলে ওই জবাবটা না দিলে হয়তো ব্যাপারটা অন্যরকম হতো। এই জন্য জবাব দেওয়ার স্বার্থে দিয়েছিলাম, কিন্তু নিজে থেকে তাকে নিয়ে কিছু বলবো এটা আমার আসলে রুচিতে বাধ্য। কিন্তু আজকে বলছি কেন? আজকে বলছি এই কারণে, সে একটা আমাদের জাতীয় নিরাপত্তাজনিত অস্থিরতার কারণ হয়ে প্রায় দাঁড়িয়েছিল। ঘটনাটা কি? ঘটনাটা হলো কালকে শেষ রাতের দিকে, গত রাতে ভোর রাত 4টার দিকে এই ভদ্রলোক প্যারিসে থাকেন, জানেন তাকে আপনারা সবাই, মিস্টার পিনাকি ভট্টাচার্য। উনি আমাকে নিয়ে বেশ কয়েকবার বিষোদ্গার করেছিলেন। একবার আমাকে চ্যালেঞ্জ করেছিলেন যে একটা বিষয়ে আমাকে মাপ চাইতে হবে, 7 দিনের মধ্যে মাপ না চাইলে উনি আমাকে প্রত্যাঘাত করবেন। তো আমি 7 দিনের মধ্যে মাপ চাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। উনি কী প্রত্যাঘাত করেছেন আমি এখনও টের পাইনি। তার প্রত্যাঘাতের কি জোর ছিল। তো বুঝেছিলাম যে খালি বেশি বাজে বেশি, ওই দূরে বসে বসে ঘেউ ঘেউ করা যায়, কোনো ব্যাপার না। তারপরে দেখলাম কিছুদিন পরে উনি আমাকে একটা উকিল নোটিশ পাঠিয়েছিলেন। এটা আপনাদেরকে কখনো শেয়ার করা হয় নাই, আজকে এই সুযোগে শেয়ার করছি। উনি আমাকে একটা উকিল নোটিশ পাঠিয়েছিলেন যে ওনার নাকি মানহানি হয়েছে আমার কারণে, এবং সেই উকিল নোটিশ ধানমন্ডির একটা ল ফার্ম থেকে এসেছিল। তো আমি দেখেছি কী করবো, আমি রেখে দিয়েছি যে আমার কোনো তো মান সম্মান হানি হয়। এবং আমি আবার ভাবতেও বসলাম ওনার মান সম্মান আছে নাকি যে হানি হবে। যাই হোক, মানে মান সম্মান হানি হয়েছিল। পরে আবার ওখান থেকে ওই ল ফার্ম থেকে একজন আমাকে একটা ফোন করেছিল যে আপনাকে একটা উকিল নোটিশ পাঠানো হয়েছে, আপনি কি পেয়েছেন? আমি পেয়েছি। তারপরে একটা জবাব দিয়ে আমাকে ওটা ফেলে রেখেছি, আমার যে ওয়েস্ট পেপার বক্স সেখানে ফেলে দিয়েছি। তো উনি তাড়াতাড়ি ফোন রেখে দিয়েছিলেন। তারপরে কী হয়েছে আমি এখনও জানি না, ওনার মান সম্মান ফিরে পেয়েছেন কিনা তাও বলতে পারবো না। যাই হোক, এগুলো অন্য আলাপ, ওই আলাপে যাচ্ছি না। গত রাতে সেই লোকটা মধ্যরাতে আমাদের সময় ভোর 4টার দিকে উনি একটা ভিডিও লাইভ করেছেন, ফেসবুকে করেছেন, ইউটিউবে করেছেন। ভিডিওটার লেন্থ হলো 1 মিনিট 13 সেকেন্ড। সেখানে উনি কী বলেছেন আমি ভিডিওটা দেখাতে পারতাম, কিন্তু নর্মালি আমি আমার ভিডিওতে অন্য করে ভিডিও দেখাই না, এবারও দেখাচ্ছি না। আমি বরং আপনাকে পুরো ভিডিওটা পড়ে শোনাই। আমি পুরো ভিডিওটা নিজেই ট্রান্সক্রিপ্ট করেছি। উনি লিখেছেন, উনি বলেছেন, প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আজকে সেনাবাহিনীর 46 ব্রিগেডে এক ধরনের অস্বাভাবিক মুভমেন্ট লক্ষ্য করা গেছে। আশঙ্কা করা হচ্ছে সেনাবাহিনীর একাংশ থেকে একটা ক্রূর প্রচেষ্টা চলছে। আমি সেনাবাহিনীর জুনিয়র অফিসার ও সৈনিকদেরকে এই প্রচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানাই। দেশবাসীকে এখনই রাজপথে নেমে আসার আহ্বান জানাই। সকল ছাত্রাবাস,
ছাত্র নিবাস থেকে মিছিল নিয়ে রাজপথে আসুন। এই রাতেই জনতা আপনাদের সাথে যোগ দেবে। আমরা ওদের দেখিয়ে দিতে চাই আমরা জেগে আছি, বিপ্লব জিন্দা আছে। প্রয়োজনে রাজপথে ইস্তাম্বুলের মতো শুয়ে পড়ে ট্যাঙ্ক আর আর্মার্ড ভেহিকেলের প্রতিরোধ করবেন। মাদ্রাসা থেকে নেমে আসুন আমার ভাইয়েরা সকলে, আজ রাতেই এটা আমাদের বাঁচার লড়াই। হাসিনার খুনে বাহিনীকে যারা বাঁচাতে চায়, যারা আবার দেশটাকে ভারতের তাবেদার বানাতে চায়, তাদের রুখে দিয়ে আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করব ইনশাল্লাহ। এখনই নামুন রাজপথে। এই রাজপথেই মুক্তি, এই রাজপথেই জীবন। প্রয়োজনে আবারও দেব এক নদী রক্ত, কিন্তু বিপ্লবকে ধ্বংস হতে দেব না। ইনকিলাব জিন্দাবাদ। ভাই আমার কণ্ঠস্বর খুবই খারাপ, ওনার মতো করে বলা সম্ভব না। উনি ভরাট গলায় বলেছেন এবং মনে হয়েছিল যেন উনি একটা দেশ নায়ক এবং বিপ্লবের জন্মদাতা উনি, এরকম ওনার ভাবভঙ্গি থেকে মনে হচ্ছে। যেরকম আমরা শুনেছিলাম 7ই মার্চের ভাষণ, জলদ গম্ভীর কণ্ঠে শেখ মুজিবের ভাষণ, যেরকম আমরা শুনেছিলাম জিয়াউর রহমানের বেতারে স্বাধীনতার ঘোষণা, ওরকম ওনার ভাষণ, একটা অথরিটি নিয়ে উনি এই ভাষণটা দিয়েছেন। নেট রেজাল্টটা কি, কেন ওটা দিয়েছেন, কি হয়েছে এতে? আসলে কি 46 ব্রিগেডে কিছু হয়েছে? কেউ বলতে পারে না। 46 ব্রিগেড তো ভাই খুব দূর নেই, দেশের মধ্যেই। ওখানে অনেক সেনাবাহিনী, বিভিন্ন র্যাঙ্কের লোকজন তো আছে, আমাদের কিছু পরিচিত বন্ধু বান্ধব আছে। আমি কিন্তু জানার চেষ্টা করেছিলাম ভাই কী হয়েছে। কিছুই না, সবাই শান্তি মতো ঘুমিয়েছে রাতেবেলা, কোনো ঝামেলা তো হয়নি। তো উনি ফ্রান্সে বসে, ফ্রান্সের প্যারিসে বসে কোথায় পেলেন এই ঘটনা? কোথায় পেলেন? শরাব টরাব পান করে বোধহয় মাথা খারাপ হয়ে গেছিলো, কাছে এগুলি বলতে গেছেন। কিন্তু সেটা ব্যাপার না, উনি কি বলছেন, উনি কত বড় পাগল এটা প্রমাণ করে কিন্তু আমার ব্যাপার না। ওটা নিয়ে মাথাও ঘামাই না। যার যত ইচ্ছা খাবে, যার যত ইচ্ছা পান করবে, তার ব্যাপার। আমার কথাটা হলো, ওনার এই কথায় যদি দেশের কিছু লোক বিশ্বাস করত, কিছু লোক সাড়া দিত, কালকে দেশে কি হতো ভাবুন তো একবার ভাবুন। এই লোকগুলিকে রাজপথে নামতে বলা হচ্ছে, মাদ্রাসা স্টুডেন্টদেরকে রাস্তায় নামতে বলা হচ্ছে, ছাত্রাবাসের ছেলেমেয়েদেরকে রাস্তায় নামতে বলা হচ্ছে। তারা নেমে যখন তারা একটা প্রতিরোধ, একটা কুর প্রতিরোধ করতে যাইতো, তখন রাস্তা তারা কী করতো? ভাঙচুর করতো, আগুন দিত। আমি আমাদের দেশের মাদ্রাসা স্টুডেন্ট, স্কুল কলেজের স্টুডেন্ট সকলকে ধন্যবাদ জানাই যে আপনাদের বোধ বুদ্ধি এই পাগলের মতো নয়। আপনারা বুঝতে পেরেছেন যে এই নামাটা হবে একটা হাস্যকর কাজ। সে কিন্তু খুব সিরিয়াস ভঙ্গিতে বলেছেন, এবং কেবল বলেনি উনি আবার একটা পোস্ট আকারে লিখে ওনার ফেসবুকেও দিয়েছেন। কি বলেছেন উনি ভাবুন একটা কথা। এক নম্বর হলো, উনি সেনাবাহিনীর অফিসারদের, সিনিয়র অফিসারদের বিরুদ্ধে জুনিয়র অফিসার এবং সৈনিকদেরকে উস্কে দিয়েছেন যে তোমরা মাঠে নামো। যদি তার কথা কেউ শুনতো, যদি এমন হতো একটা জুনিয়র অফিসার নামলেন রাস্তা রাতের বেলা, দেখা হলো কোনো সিনিয়র অফিসারের সঙ্গে, হয়তো তাকে মেরে দিতে পারতেন। আবার ধরেন যদি তার কথা শুনে ছাত্ররা নেমে আসতো, কি হতো? এবং তারপর আবার কি বিপ্লব জিন্দা আছে। ভাই বিপ্লবটা কোথায়? কিসের বিপ্লব? আমরা যে গণ অভ্যুত্থান করেছিলাম এই দেশের মানুষ, আপামর জনসাধারণ, সেই গণ অভ্যুত্থানের পিনাকি আপনি ছিলেন না, আপনি দেশে ছিলেন না। ওখানে বসে বসে জ্ঞান দিছেন, দূরের থেকে অনেক সুন্দর মনে হয় সব কিছু। আসেন না কাছে, 1 বছর উপর হয়ে গেল, দেশে আসেন না কেন? কারণ আপনি ফ্রান্সের প্যারিসের আরাম ত্যাগ করে এই দেশে আসতে পারছেন না। ওখানে যত সহজে আপনারা পানীয় পাচ্ছেন, ওই পানীয় এখানে পাওয়াটা আপনার জন্য কঠিন হয়ে যাবে। মোদ্দা কথা ওইটা, ওখানে আপনি যে জীবনযাপন করেন সেটা ত্যাগ করে আপনি এখানে আসতে পারবেন না। আপনি উস্কাচ্ছেন কেন? দুটো কারণ উস্কাচ্ছেন। আপনি দেশের সবসময় একটা ঝামেলা লাগিয়ে রাখতে চান, আর তার উপর আপনি আপনার এই সোশ্যাল মিডিয়া থেকে যে বিপুল ইনকাম করেন, সেই ইনকামটা আপনার নষ্ট হয়ে যাবে দেশে আসলে পরে। ইনকামের পরিমাণটা কোনো ধারণা করতে পারেন? আমি এই দেশের মানুষকে বলছি, আপনারা কি জানেন ওনার ইনকামটা কত? আমি আপনাদের একটা দেখাই, আপনি কিন্তু ইউটিউবে গেলে পরে যে কারো ইনকাম দেখতে পারবেন। ওখানে গেলে ওরা দেখায় দেয় তার অ্যাপ্রক্সিমেট ইনকামটা কত। এই ভদ্রলোকের মান্থলি অ্যাপ্রক্সিমেট ইনকাম হলো $44,000 মিনিমাম। তার মিনিমাম ইনকাম হচ্ছে আমাদের টাকার 50 লাখ টাকা কেবল এই ইউটিউব থেকে। আমাকে আপনাকে
এই সময় ডুগডুগি বাজায়া আপনাদের মতো মানুষ তার উপর ঝাঁপিয়ে পড়ছে। সে নিজে একটা ব্রাহ্মণ হিন্দু এবং মুসলমান দেশে সুশ্রী দিচ্ছে, আর ওখানে বসে 50 লাখ টাকা প্রতি মাসে কমপক্ষে 50 লাখ টাকা, কখনো কখনো সেটা 1 কোটি টাকা ছাড়াই যায় এই ইউটিউব থেকে। আমি দেখি বলে, আর সেখানে আনন্দে ফুর্তিতে আছেন, আর আমাদের দেখে হাসে, দেখ কতগুলি মূর্খরে কেমন করে নাচাচ্ছি। তো এই নাচাইতে কালকে বেড়াসারা বাজাই দিছে। একটা কথা মাথায় রাখুন আপনারা, আমি আবারও বলি, এই লোকটার মূল লক্ষ্য হলো বাংলাদেশকে অস্থিতিশীল করে তোলা। এই দেশের মানুষ নিজেরা মারামারি করবে, একটা হাউকাও বাজবে, সে ওখানে বসে বসে দেখবে। আর এখানে যত হাউকা বাজবে তত তার 2টা লাভ হবে। 1 নম্বর লাভ হলো তত তার ভিডিও চলবে, আর দ্বিতীয় লাভ হলো উনি যাদের হয়ে কাজ করেন, আমি আগেও বলেছি এই ভদ্রলোক ভারতীয় রয়ের এজেন্ট, আমি আগেও বলেছি আপনাদেরকে, এবং আমি প্রমাণ করে দিয়েছি কিভাবে। আপনারা ভেবে দেখুন, উনি বাংলাদেশ থেকে পালিয়ে ইন্ডিয়া গিয়েছিলেন চোরাপথে, ভারত থেকে থাইল্যান্ড গিয়েছেন। আমার প্রশ্ন হলো, ভারত থেকে থাইল্যান্ডে গেলেন কীভাবে? যখন উনি ভারত থেকে থাইল্যান্ডে যাওয়ার জন্য এয়ারপোর্টে যাবেন, তখন এয়ারপোর্ট জিজ্ঞাসা করবে না, ইমিগ্রেশন জিজ্ঞাসা করবে না, তার পাসপোর্ট দেখবে না? তা তো জিজ্ঞাসা করবে যে তুমি ভারতে ঢুকলে কীভাবে? ভারতে ঢোকার কোনো সিল তো ওখানে নেই, তুমি কীভাবে গেলা, ভারতে ঢুকলা? কোনো জবাব দিতে পারবে না সে। কাজেই তার পক্ষে কেবল তখনই যাওয়া সম্ভব ভারতের বাইরে যদি ভারতের কোনো ইন্টেলিজেন্স তাকে হেল্প করে। সেটা কে? বুঝতে পারছেন? তাদের হেল্প এসে গেছে। কেন গেছে? তো লাভ হলো সিম্পল, সে ভারত থেকেও পেমেন্ট পাচ্ছে নিয়মিত, এবং তারা যারা ঘনিষ্ঠ আছেন, বিভিন্ন সময় তার বন্ধুবান্ধব ছিলেন, তারা যে ফেসবুকে বিভিন্ন রকম আপনার কন্টেন্ট করেন, সেখানে তারা উল্লেখ করেছেন যে ওনার সঙ্গে ভারতের কার যোগাযোগ আছে। তো তার মাধ্যমে কি হলো? সে আমাদের এখানে যে গণ্ডগোল বাঁধে, আমাদের এখানে দেশের হয়তো অস্থিতিশীল থাকে, কার লাভ? উনি কাকে পয়েন্ট পাইয়ে দিচ্ছেন? এই হলো সেই ভদ্রলোক। আমি এই দেশের মানুষকে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা এই পাগলের কথায়, অথবা এই দুর্বৃত্তের কথায়, অথবা এই মতলববাজের কথায় গত রাতে রাস্তায় নামেননি। আমি কেবল একটা কথা বলি, দেখুন ওনার অবস্থানটা, ফেসবুকে ওনার যে রিলটা ছিল, সেই রিলটার পরে বেশ কয়েকটা কমেন্ট ছিল। আমি এই কমেন্টগুলো র্যান্ডমলি নিয়েছি, একদম একটা না 4-5টা একসঙ্গে নিয়েছি। আপনি একটু পড়ে শুনুন, আমি আপনাদের পড়ে শোনাই। যেমন ধরেন, একটা কমেন্টের মধ্যে লেখা হয়েছে, একজন লিখেছেন, তার নাম হলো রোকসানা আমিন। তিনি লিখেছেন, ইনশাল্লাহ সবাই মিলে দাদার কথায় সারাদিন। উনি সারা দিতে বলছেন। আরেকজন লিখছেন নূর আলম, লিখেছেন ইনশাল্লাহ ইনকিলাব জিন্দাবাদ। আরেকজন লিখেছেন সাইদুজ্জামান, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আবার লিখছেন প্লাটো আহমেদ, লিখেছেন সহমত দাদা ইনশাল্লাহ। আরেকজন রফিক হক লিখেছেন ওয়ালাইকুম আসসালাম, আল্লাহ হিফাজত করুন, আমিন। বোঝা যাচ্ছে এরা মোটামুটি ওনার এই ট্যাবলেট খেয়েছেন। আচ্ছা দেখুন, আরও দেখুন কয়েকটা আপনাদের পড়ে শোনাই। শরীফুল ইসলাম লিখেছেন গুজব ছড়িয়ে কী লাভ, মানে ইনি কিন্তু বুঝতে পেরেছেন জিনিসটা। আরেকজন লিখেছেন মাঙ্গো পিপল, তিনি লিখেছেন আপনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চাই। শামীম ফারাজি লিখেছেন, কিছু লেখেননি, কতগুলি ফুল দিয়েছেন উপহার হিসাবে। আর এমডি মাসুম লিখেছেন আপনি আসেন তাহলে নামবো। খুব ভালো লাগছে এই কথাটা ভাই, যে আপনি আসেন, আপনি এসে নামেন, আপনার সঙ্গে আমরা নামি। দূরে বসে বসে ডায়লগ দেন কেন ভাই? মিজানুর রহমান লিখেছেন পাঠা তুমি আসো। সওয়াজদেব লিখেছেন ওয়েট হাসিনা কামিং সুন। দিদার হোসেন লিখেছেন সবাই বলি নারায়ে তাকবীর। লায়লা আক্তার লিখেছেন সেনাবাহিনী জিন্দাবাদ। আর সবুর লিখেছেন কি কোন এটা, কি সংবাদ, আগের না এখনকার? আরেকজন লিখেছেন প্রবাসী সেলিম লিখেছেন তোর কথা যে শুনবে সে পাগল, তুই নিজে আয়। রিয়া লিখেছেন সারাক্ষণ মনে হয় গাঁজা খায়। অশান্তির যুগে বিডি লিখেছেন ইনকিলাব জিন্দাবাদ। বিডি সাপাল লিখেছেন কি সিরিয়াস আজ। আরেকজন লিখেছেন আমিন জাকির লিখেছেন গেলি আরও কিছু লাশ ফেলতে চাস। শুনুন, এইগুলো হলো পিপুলের মানে অবজারভেশন তার সম্পর্কে, মানুষ কি ভাবছে এই লোকটাকে নিয়ে। কেউ পাগলের মতো আছে, তার এখনও অনুসারী আছে,
সে যা বলে তাতেই রাজি। কিন্তু যে লোকগুলি বলেছে ছড়িয়ে দিন আসুন, তারা কেউ রাস্তায় নামছে বলে তো কোনো খবর পাই নাই। সারা দেশ থেকে একটা খবরও তো আসে নাই যে কেউ রাস্তায় নামছে ওনার আহ্বান শুনে। এই হলো আমাদের দেশ, এই হলো আমাদের ইনফ্লুয়েন্সার, আর এই হলো আমাদের ইনফ্লুয়েন্সড পিপল। প্রিয় দর্শক, একটা কথা বলি আপনাদেরকে, সবসময় মনে রাখবেন, এই দেশের বাইরে আমাদের অনেক দেশপ্রেমিক লোক আছে যারা দেশকে ভালোবাসে, কিন্তু যারা দেশের মানুষকে উস্কে দিতে চায় তাদেরকে গেলে একটা কথা বলেন, ভাই আপনারা দেশে আসেন, আপনি যদি এত দেশপ্রেমিক হন, আপনি যদি আমাদেরকে রাস্তায় নামতে বলেন, প্লিজ আপনি আগে নামেন, নেমে আমাদের পথ দেখান। কেউ না আওলা বাজান, কেউ না আমাদের জীবন নিয়ে আপনি ছিনিমিনি খেলেন, আপনি যখন আরামে আছেন আসেন। এইভাবে হয় না। প্রিয় দর্শক, একটা ছোট্ট হাস্যরসের কথা বলে শেষ করি। আমার সেনাবাহিনীতে কিছু লোকজন তো বন্ধু বান্ধব আছে, থাকতেই পারে, এই দেশ ছোট্ট দেশ, আত্মীয়স্বজন তো অনেকেই আছে। আমি একজনকে জিজ্ঞাসা করেছিলাম, ভাই আপনাদের এই যে এই লোক রাতেবেলা এত কিছু বললো, আপনারা শুনেন নাই? ওই ও আসুন, ওর কাছে আমরা ক্ষতিপূরণ চাইব। কী ক্ষতিপূরণ? কয়েক এটা শোনার পর আমাদের বেশ কিছু সেনাবাহিনীর সৈনিক এবং কর্মকর্তা হাসতে হাসতে অজ্ঞান হয়ে গেছে। তাদের চিকিৎসার জন্য আমাদের খরচ করতে হয়েছে, সেই খরচের টাকাটা ওর কাছে আমরা ফেরত চাবো। এটা একটা জোক, কৌতুক না? এই লোকটা ধীরে ধীরে নিজেকে কৌতুকের বস্তুতে পরিণত করছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে দোয়া চাই আমাকে যেন এই লোক নিয়ে আর কখনো কথা বলতে না হয়।